যে হিজড়ারা দেহ বৃত্তি করে বা দেহ ব্যবসা করে বা বাজে কাজ করে রাত বিরাত রাস্তাঘাটে, এই বিষয়গুলো কি আসলে? সেক্স হচ্ছে একটা মনের খোরাক। সেক্স সবার মধ্যেই থাকে, কম আর বেশি। টাকার জন্য করে না শুধু সেক্সের জন্য করে? অনেকে আছে কি, আমি মনে করি থার্ড জেন্ডার মানে হিজড়া যারা আছে তারা আজকে এই রাতের বেলা, রাতের আধারে অবশ্যই খারাপ কাজে তাকে করায়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাই না? তো আমরা একটা কথা জানতে পেরেছি, যেমন আপনাদের হিজড়াদের মধ্যে নাকি বিয়ে শাদী হয়, তো এটা কি কতটুকু সত্য? এটা কি গুজব নাকি গুজব ছড়াচ্ছে নাকি সত্য ঘটনা? একটু যদি আপনি বলতেন। আমি বলি, এটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আর হিজড়া বলে তো কোনো শব্দ নাই। ওই যে বলেছিলাম, আমি যখন জন্ম হয় আমার, তো আমি একটা পুরুষাঙ্গ নিয়েই জন্ম হয়েছিলাম, কিন্তু আমি যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমার ভিতরটা কিন্তু মেয়ের মতো, সেটা বাইরে প্রকাশ পাচ্ছে তখন, তাই না? আচ্ছা, আমি বলতে চাচ্ছি একটা কথাই, ওই যে মানুষ মুরব্বীরা একটা কথা বলে যে কাকের পিছনে ময়ূরের পাক লাগালে ময়ূর বলা যায় না, কাকি বলবে তাকে। আপনি যতই মেয়ে হই, আমি যতই আজকে সার্জারি করি, জানি, আর যতই আমি আজকে সার্জারি করে আমি চেঞ্জ হই, যতই সুন্দর হই, একটু আপনার কথা শুনবো। আমি একটা কথা জানি, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছেন আদম আর হাওয়া, ছেলে আর মেয়ে, তৃতীয় কোনো ব্যক্তি তৈরি করেনি, ঠিক আছে? আর তৃতীয় ব্যক্তি যদি তৈরি করে থাকে, কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হয়ে থাকে, তাকে বলা হয় শারীরিক প্রতিবন্ধী। আপনি অ্যাকচুয়ালি একটা শারীরিক প্রতিবন্ধী, তাই না? ওটাই, আপনি ছেলেই, কিন্তু আপনাকে মানুষ হিজড়া নামটা দিয়েছে সমাজ। আচ্ছা, আমার এই হিজড়া নাম আমার না, আমার মতো যারা থার্ড জেন্ডার আছে, যারা তৃতীয় লিঙ্গ আছে, আজকে তাদেরকে তৃতীয় লিঙ্গ নামটা দিয়েছে, এই হিজড়া নামটা দিয়েছে এই সমাজ, তাই না? আজকে তারা যদি আমার পাশে থাকতো, আমার মতো আমার জাতি ভাই আর যারা আছে, যদি তাদের পাশে এই সমাজ থাকতো, আজকে হয়তো বা এই হিজড়া নামটা উঠতো না। আচ্ছা, আপনি বললেন একটা সার্জারির কথা, আসলে কি সার্জারিটা করেছেন আপনি একটু বলবেন, কি কারণে সার্জারিটা করা হয়েছিল? যখন আপনাকে গুরুমা ধাক্কাটি দিল, ঠিক আছে, তখন আপনার গুরুমার অনুভূতি কি হলো? তখন আমার গুরুমার অনুভূতি তো কিছুই ছিল না, কারণ বাচ্চা ছেলে। আমার গুরুমা ঘুরে দেখলো, যখন গুরুমা ঘুরে দেখলো, তার সাথে সাথে তো তার মা এসে, সেই বাচ্চাটার মা এসে আমার গুরুমার কাছে ক্ষমা চাচ্ছে যে আমার ছেলের দোষ হয়েছে, কিছু মনে করবেন না। তখন আমার গুরুমা একটা কথা বললো, না না, ও বাচ্চা মানুষ, ওর ধাক্কাতে কি আসে যায়। আমার গুরুমা হেসে তাকে দোয়া দিল, দোয়া দিয়ে তাকে চিপস কিনে দিয়েছে। আমার গুরুমা তাকে চিপস কিনে দিয়েছে, তা দেখে ওই মহিলাটা অনেক খুশি হয়েছিল। আচ্ছা, বাংলাদেশে শুনলাম আপনাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে, কেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী আপনারা? এটার মূল উদ্দেশ্য কি আমি বুঝতে পারি না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয় এই কারণে, কারণ আমরা তো প্রথম থেকেই পিছিয়ে পড়ে আছি, কেন, তাই না? আজকে প্রথম থেকে যদি আমরা আমাদেরকে সমাজ মেনে নিত, প্রথম থেকে যদি আমাদেরকে লেখাপড়ার সুযোগ করে দিত, আমরা হয়তো আজকে ডক্টর, ইঞ্জিনিয়ার, বা কেউ উকিল, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ পাইলটম্যান, কেউ না কেউ কিছু না কিছু হতাম। কিন্তু আজকে এই সমাজের লোক আজকে আমাদেরকে না পড়াশোনার, না আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নিয়েছে, না আমাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়েছে, তাই না? আচ্ছা, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, কিন্তু আমার একটাই প্রশ্ন, এখন এই সমাজকে কি আপনি দায়ী করতেছেন, না আপনার নিজেকে নিজে দায়ী করতেছেন, না আপনার ফ্যামিলিকে দায়ী করতেছেন আপনার এই পিছিয়ে পড়ার কারণে? আমার এই পিছিয়ে পড়ার কারণে আমি একমাত্র সমাজকেই দায়ী করব। আচ্ছা, এই সমাজের লোক আপনাকে উঠতে দেয়নি, কারণ এই সমাজের লোক আমাকে বেরিয়ে উঠতে দেয়নি। কারণ আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, আমি শিক্ষার জন্যই কিন্তু ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানুষ বিদ্যালয়ে কেন ভর্তি হয়? শিক্ষার জন্য। আচ্ছা আচ্ছা, আর আমার বাবা মা যখন আমাকে বিদ্যালয়ে ভর্তি করলো, আমি তো শিক্ষার জন্যই গিয়েছিলাম। আজকে যদি আমার ওই স্কুল মাস্টারগুলো আমাকে শিক্ষাটা ভালোভাবে দিত, আমার ফ্রেন্ড সার্কেল ভালোভাবে আমার শিক্ষাটা দিত, আমার প্রতিবেশী আমাকে যদি আমার পাশে এসে দাঁড়াতো, তাহলে আজকে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকতাম না। আমিও আজকে হতাম হয়তো বা কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ার, না হলে পাইলটম্যান, না হলে কোনো জজ, না হলে কোনো উকিল। অবশ্যই আপনি তো দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা, অবশ্যই আপনাকে দেখতেই মনে হচ্ছে যে অবশ্যই আপনি পড়াশোনা করলে আপনার ভিতরে যদি বিদ্যা ঢুকতো, তাহলে অবশ্যই আপনি বড় ধরনের কিছু হতে পারতেন। আজকে
আমার এই বড় হয়ে ওঠাটা, আমার এই সৌন্দর্যটা সবটাই আমার গুরুমা এনজি হুররামের কারণে। কারণ আজকে যদি সে আমাকে এই জায়গায় স্থান না দিত, তার বুকে টেনে না নিত, তাহলে আজকে হয়তো বা আমি এই দুনিয়াতে বেঁচে থাকতাম না, তাই না? শিয়াল কুকুরের মতো না, আমাকে তার মধ্যে তো আরো কেউ ছিল, তারাও তো নিতে পারতো। তারাও নিতে পারতো, কিন্তু আমি তো ছিলাম, আমার এলাকায় যখন ছিলাম তখন আমাকে তো তেমন করে কেউ সাপোর্ট করে নাই, তাই না? আচ্ছা, এরকম আপনার মতো যারা আছে দেশ গ্রামে মফস্বলে, আপনার জীবনে অনেক কষ্ট করছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আসলে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, আমি চাই যারা আমাদের মতো এখনো পিছিয়ে পড়ে আছে, আমি সর্বশেষ আমি বলবো আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে, আমাদের মা, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যারা আমাদের মতো এখনো পিছিয়ে পড়ে আছে তাদেরকে প্লিজ পড়াশোনার সুযোগ করে দেওয়া হোক। রাইট, ঠিক আছে? তাদেরকে সমাজের মানুষ আপনি চাচ্ছেন না তারা আপনার মতো এই সমাজটায় আসুক, আর তৃতীয় লিঙ্গের মানুষ এই সমাজে বেড়ে উঠুক, এটা আপনি চান না। আপনি চান তারা পড়াশোনা করে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। যারা পিছনে পড়ে আছে তাদেরকে এই সরকার পড়াশোনার জায়গাটা আরো শক্ত করে দিক। যে বিদ্যালয়ে যাচ্ছে, আজকে বিদ্যালয়ে গেলে যেন যে মাস্টার, আজকে আমার একটা সংসারকে পরিদর্শন করে একটা বাবা একটা মা, একটা বিদ্যালয় কিন্তু একটা শিক্ষক একটা শিক্ষিকাই কিন্তু পরিদর্শন করে। তো যে সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে, আমি চাই তারা একটু শক্ত হোক, থার্ড জেন্ডার হোক। ও তো একটা মানুষ, ও কথা বলতে পারে, ও দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, একটা নাক আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে কথা বলার মতো। আমি চাই সেই শিক্ষকরা তাকে ভালো করে শিক্ষা গ্রহণটা যেন তাকে আছে, সবাই না কিছু আছে। আচ্ছা আচ্ছা, তাদের মানে এই কাজটা সেক্স করে কিছু টাকা উপার্জন করে তাদের থাকা খাওয়া চলাফেরা, এমন যারা এই কাজগুলো করে তাদের তো দিনের বেলায় তেমন কোনো কাজ পায় না তারা, ঠিক আছে? তো মনে করেন যে এর জন্য দিনের বেলা ওই কাজগুলো করতে পারে না, এর জন্য তারা রাতের আধারে বনে জঙ্গলে যেয়ে তাদের মানে কি বলবো, আমার বলতে খারাপ লাগে যে তারা আজকে এই কাজে লিপ্ত হয় এই কারণে যে চারটে ডাল ভাত খেয়ে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি শুধু এই ব্যাপারে আপনার কি মন্তব্য, যে তারা কি এই কাজ করলে ভালো, না তারা কোনো ভালো কাজে লিপ্ত হলে? আমি চাই আমাদের মাননীয় সরকার শেখ হাসিনা, আমাদের মা, আমি চাই সে আমাদের জন্য কিছু করুক। আমি চাই যারা সেক্স করে তাদের জন্য না, আমি চাই থার্ড জেন্ডার যারা আছে, যেমন যারা বিয়ে বাড়িতে কালেকশন করে, যারা বাচ্চার পাওনা নিয়ে আসে, আমি চাই সরকার এমন কিছু করুক। না, সে তো আপনার মতো যারা রাতের আধারে কাজ করে, সেটাই তো বলছি, তাদেরকে কেন ফেলে দিচ্ছেন? তাদেরকে নিয়ে আমি বলেছি যে তারা শুধু না, আমরা যারা রাতের আধারে যে সেক্স করে দুটো টাকা পয়সা উপার্জন করে তাদের সহই আমি বলেছি যে আমাদের যত জাতি ভাইয়েরা আছে, আমি চাই সরকার আমাদেরকে এমন কোনো কাজ দিক যেটা করে আমরা দুমুঠো ডাল ভাত খেতে পারি। আচ্ছা, আর যদি আপনাদের এই যে এই হিজড়া সমাজটা, যে আপনাদের কালেকশনটা, এটা বাচ্চা নাচানো, বিয়ে বাড়িতে নাচ গান করা, বাচ্চাকে দোয়া দেওয়া, এসব যদি বন্ধ করে দেওয়া হয়, আপনাদেরকে কাজ দেয়, তাহলে আপনারা কি খুশি? অবশ্যই কাজ, হ্যাঁ, এমন কোনো কাজ দিবেন না যেটা দেখে সমাজের ক্ষতি হয়। যেমন আমি শুনেছি যে হিজড়াদেরকে ট্রাফিকের কাজ দেওয়া হবে সার্জেনের, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি বলি যে আমার মতো একটা সুন্দরী হিজড়া যখনই যে আমি ট্রাফিক সিগন্যাল দিতে দাঁড়াবো, তখন আমি সিগন্যাল দেবো কি, ওরাই একের পর এক গাড়ি উঠায় সিগন্যাল দিয়ে দিবে, তখন দুর্ঘটনাটা তখন আরো বেশি হবে। কারণ যখনই ড্রাইভ করতে দেখবে যে সার্জেন একটা হিজড়া এত সুন্দর, তখন আমার দিক তাকাতে সামনে কোন গাড়ি আছে সেটা খেয়াল করবে না, অবশ্যই সে গাড়ির উপরে গাড়ি উঠাই দিবে, তাই না? তখন কিন্তু এই ধারণাটা কি করে হলো আপনার? এই ধারণাটা কি করে হবে, আমার মন থেকে আসছে যেটা। যে এখন বাংলাদেশে যেটা আমরা দেখছি, অনেক মহিলা ট্রাফিক আছে, অনেক মহিলা পুলিশ আছে, ওটা ছিল মেয়ে, আর একটা যারা পুরুষ তারা কিন্তু পুরুষ সার্জেনের মতো থাকে, একটা মেয়ের মতো। হঠাৎ যদি কোনো সার্জেনের জায়গায় কোনো একটা হিজড়া সার্জেন দাঁড়ায় থাকে, তখন অবশ্যই এখানে দুর্ঘটনা হবেই। আর সার্জেন হলে তো এক কথা, এমনি যখন হিজড়ারা বাইরে কালেকশন করতে যায় লোকে নানান কথা বলে,
পিছু লেগে থাকে হ্যাঁ আপনার, এই যে পিছু আপনি লেগে বললেন থাকে। আপনার পিছনে সোজা অনেক হাঁটতে ছেলেরা হাঁটতে পিছনে পিছনে সোজা ঘোরে। হাঁটতে হাঁটতে একটা ছেলে আমাদেরকে দেখে দেখে হাঁটতে হাঁটতে অন্য একটা মেয়ের গায়ে ধাক্কা খাচ্ছে, অন্য একটা মায়ের গায়ে ধাক্কা খাচ্ছে, একটা ভাইয়ের গায়ে ধাক্কা খাচ্ছে, তাই না? কেউ আর যদি ড্রেনে পড়ে যাচ্ছে। কেউ ড্রেনে পড়ে যাচ্ছে, কেউ বা মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতেই আছে, কেউ বা গাড়ির তলে পড়তেছে, এমনও আছে যে হিজাদেরকে দেখতে দেখতে গাড়ির তলে পড়ে গেছে। হ্যাঁ, তাই না? এরকম একটা রিকশার তলে দুর্ঘটনার আছে। ঘটনা শুনেছি আমি। শুনেছেন বিধায়। তো আজকে আমি যদি একটা সার্জন হিসাবে যে আমি ট্রাফিক দেই বা ট্রাফিকের ওইখানে যে আমি স্থানে দাঁড়াই, তখন অবশ্যই আমাকে দেখে হয়তো বা ওইখানে জ্যামজট আরও বেশি হবে, অ্যাক্সিডেন্ট হবে, সমাজের ক্ষতি হবে। আমি চাই সরকার আমাদেরকে এমন কোনো কাজ দিক, সেই কাজ নিয়ে আমরা বাঁচতে পারি, আর সমাজের মানুষ বলতে পারে না হিজড়ারাও কিছু করতে পারে। যেমন কাজ সেলাই মেশিনের কাজ, তারপর লাইট, এলইডি লাইটের কাজ, তারপর হচ্ছে গিয়ে বিউটি পার্লারের কাজ, তারপর হচ্ছে গিয়া আপনার যারা যেগুলো একটু ঘরে শিক্ষিত, বসে কাজ হ্যাঁ, করা যায়, অফিসে যারা বসে একটু কাজ করা শিক্ষিত যায়। তাদেরকে কোনো পিউনের কাজ বা যারা একটু হাই লেভেল শিক্ষিত তাদেরকে কোনো একটা ভালো কাজ, সরকারি কাজ, মানে কাজ তো কাজই, সেটা ছোট হোক আর বড় হোক, আমি চাই। আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আপনার গুরু মার কাছ থেকে শুনেছেন ইন্ডিয়াতে আপনাদেরকে অনেক সম্মান দেওয়া হয়, তো আমাদের দেশে সেটা কেন দেওয়া হয় না? আর আমাদের দেশের মানুষগুলোর সাথে এগুলো কেন আপনাদের হয় না, কালচারে মিলে না? যদি একটু বলতেন। আর এই ব্যাপারে আপনার বক্তব্য ছিল কি? এই ব্যাপারে আমার বক্তব্য ছিল যে আমাদের ওই যে বলেছিলাম ইন্ডিয়ান মানুষের সমাজে তো হিজড়াদেরকে ভগবান বলে মানা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের হিজড়াদেরকে মনে হয় যেন ওরা এলিয়েন, এভাবেই দেখে। সেটা কেন দেখে? আপনি কি মুসলিম না হিন্দু? আমি অবশ্যই মুসলিম, আচ্ছা আচ্ছা। তাই না? নামাজ পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়া হয় মাঝে মাঝে। কোরআন শরীফ শেখা হয়েছে? না, সেটা শেখা হয়নি, আচ্ছা আচ্ছা। কোরআন শরীফ শেখা হয়নি, কিন্তু আমি আমপাড়া পড়েছিলাম। আমপাড়া পড়তে পড়তে আবার ওটা ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা যেটা জানি হিজড়াদের মধ্যে অনেক প্রতিভা আছে, তো আপনার মধ্যে কি প্রতিভা আছে একটু বলবেন আমাদেরকে? আমার মধ্যে প্রতিভা আছে, যেমন আমি নাচ গান করতে পছন্দ করি, গান তো হয় না, নাচতে পছন্দ করি। আমাদেরকে কি একটা নাচ দেখাবেন আপনি? এখন এখন সময় নেই, পরে এক সময়, যখন নেক্সট টাইমে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, তো আরেকটা কথা বলবেন, এই যে যখন অনেক ছেলেরা আপনাদের পিছে পিছে ঘুরে ড্রেনে পড়ে যাচ্ছে, আরেকজনকে ধাক্কা দিচ্ছে, তখন আপনার মনের অনুভূতিটা কি হয় একটু বলবেন? তখন নিজের মধ্যে অনেক খুশি জাগে, অনেক ফুর্তি জাগে যে একটা মেয়েকে দেখে এরকম দুর্ঘটনা ঘটে না, কেন হিজড়াদেরকে দেখে কেন এরকম হয়? হিজড়া কি এতটাই সুন্দর? আসলে আপনি তো দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনার চোখ সুন্দর, তাই আমি সুন্দর। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করে আজকের প্রতিবেদন শেষ করছি। তো সম্মানিত দর্শক, আপনারা যারা দেখলেন এই প্রতিবেদনটি, আপনারা সবাই ভালো থাকেন। আর একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, ওনাদেরকে আসলে আপনারা তৃতীয় চোখে দেখবেন না, ওনারাও মানুষ, ওনাদেরও জীবন আছে, ওনাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা করে আমরা আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।